আর এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে বলে না, ঝোলটা ফুটে গেলে আমি মাছ আর আলুগুলো একসাথে দিয়ে দেবো, তাই আমি দিয়ে দিচ্ছি। গুড মর্নিং কি আমার সকাল সকাল ব্যাড মর্নিং হয়ে গেছে। সকালবেলায় এমনিতেও উঠে দেখি জিও, মানে উঠে তো আমি ব্লগটাকে পোস্টিংয়ের জন্য আপলোড করি, তো ব্লগটা আপলোড করতে গিয়ে দেখি কারেন্ট নেই, মানে জিও ফাইবারের রিচার্জ শেষ, কারেন্টও আছে, জিও ফাইবারের রিচার্জ শেষ। আমার মাথায় বসে গেছে বাস, রিচার্জ শেষ, কী যে হবে কে জানে। জিও ফাইবারের রিচার্জ মানে আজকেই জিও ফাইবারের রিচার্জ আমার শেষ হতে লাগলো। এতদিন রিচার্জ ছিল, কালকেও ছিল, আজকে শেষ হয়ে গেল। জিও ফাইবার রিচার্জ না করলে তো হবে না, কারণ আমি মোবাইলও দুদিন ধরে ব্যালেন্স ভরাতে পারিনি। আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল দেখে আমি দুদিন আমি কোনো ব্লগ করতে পারিনি। সেই আমি পরশু দিনকে গিয়েছিলাম শপিংয়ের, সেই ব্লগটা এডিট করা ছিল, হলাম আপলোড করতে পারিনি। আমার দুদিন ধরেই শরীর খারাপ, গলা প্রচণ্ড ব্যথা, গলাটা এখনও ব্যথা আছে, গলা ব্যথা, শরীর খুব খারাপ দেখে আমি কোনো মানে ব্লগ এডিট করতে পারিনি, পোস্ট করতে পারিনি, প্লাস হচ্ছে আমি ক্যামেরা মানে ব্লগও করতে পারিনি কদিন। তো দুদিন ভালোই চলছিল, যেন বেরোতেও পারিনি যে রিচার্জ মোবাইলে ব্যালেন্সটা ভরবো, কারণ আমার গুগল পে ফোনপেটা নেই, তো ওই জন্য আর কিছু করতে পারিনি। আর এখন ঘুম থেকে উঠে দেখি জিও ফাইবারেরও রিচার্জ শেষ, মাথায় বাজ পড়ে গেল যে আমি কী করবো এখন। মা আসুক, মাকে পটাতে হবে। আর তা আমরা তোমাদের একটা জিনিস দেখাই, এখানে দেখো পুরো বাঁশ লেগিয়ে রেখেছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মানে পুরো বিল্ডিংটা কালারিং করা হচ্ছে সুন্দর, মনে হচ্ছে না দুর্গাপুজো তো ফিল চলে এসছে। তো আমি তোমাদের বলবো দুর্গাপুজো কিন্তু ফিল দেখতে বছর চলে এসছে। আর আমি তোমাদের সাথে যেই মানে জিনিসটা পরবো বা দুর্গাপূজায় আমি কী কী কিনেছি, কী কী শপিং করেছি, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, যে আমি এটা কিনেছি বা আমি কি আমি শপিং করেছি। তো যেটা আমি পরবো সেটা আমি তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। আর এবার তো পূজায় বেশি কিছু আমি কিনিনি, কারণ হচ্ছে যা গিফট পেয়েছি বেশিরভাগটাই আমি সব মানে গিফট পাওয়া, আমাকে কে দিয়েছে, অনেকেই অনেক কিছু গিফট পেয়েছি, এই জন্য আমি আর বেশি কিছু কিনিনি। জাস্ট আমি যেই কটাই আমি ড্রেস কিনেছি বা যেটাই কিনেছি, যেগুলো আমি নিজে কিনেছি সেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখাবো না, দুর্গাপূজার সময় যখন পরার পরে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ কনস্ট্রাকশনের কাজের লোক চলে আসছে, ওরা কাজ করছে। তো আমার বড ব্যান্ডের কী হবে, মাকে পটাতে হবে বড ব্যান্ডের জন্য, নাহলে তো ব্লগ আপলোডও হবে না। উফ, কী সমস্যায় পড়লাম। চলো তোমাকে দেখাচ্ছে আবার কিছুক্ষণ পরে। টাটা। A few moments later. আর অজয় কাকু মিলে তো সব ধারাধারি শুরু করছে, তো অজয় কাকুকে একটু চা দেবো, তাই জন্য ভাবলাম তাহলে রং মিস্ত্রি দাদাগুলোদেরও একটু চা দিয়ে দিয়ে ওরা একটু চা খাক। তো চা আর পাউরুটি সেঁকবো, তো চা বানাতে বসিয়ে দিয়েছে। তো একটু লাল চাই দিব, বাট একটুখানি গুড় দিয়ে সুন্দর করে একদম ভালো করে আমি চা বানিয়ে দেবো। তো চা বানাতেই যা মানে রেডি ফেডি সব করছে। আর ভাবলাম একটু পাউরুটি আছে, পাউরুটি সেঁকে দিই, পাউরুটি খাক, পাউরুটি দিয়ে চাটা দেবো, বিস্কুট দিলে তো পেটটা ভরবেও না। তো ভাবলাম যে গ্লাস যখন আছে সব এখন চা দিবই, যখন তাদের সবাইকেই দিই, তাহলে ওরাও একটু চা খেতে পারবে, আর ওদেরও চাটা খেলে ভালো লাগবে, উপরে কাজ করছে, আবার কখন নিচে নামবে, আবার চা করবে, ওদেরও অসুবিধা হবে। তাই ভাবলাম যে না, একটু চা বানিয়ে দিই, চা যখন বানাচ্ছি যখন তাহলে সবাইকেই বানিয়ে দিই। তাই জন্য আমি চা বানাতে চলে আসলাম। আমার গলাটা আজকে প্রচণ্ড ব্যথা করছে না গাইজ, আমি বলতে পারছি না কীভাবে যে কথা বলছি আমিই জানি। আমরা তাই জন্যই আমি ওদেরকে চাটা দিলাম। আমি তো সবার আগে উঠেই আমি একে
চাটা খেয়ে নিয়েছি যাতে একটু আরাম পাওয়ার জন্য, বিশেষ করে গলাতে। আর একটু পরোটা ছিল, ওই পরোটাটা দিয়ে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, আমি আর মা দুজনেই। তো এখন দেখা যাক। আর দেখতে পাচ্ছ বাইরে কি রৌদ্র আসছে, তাও অতটাও রৌদ্র নেই, তাও একটু ওয়েদারটা ঠিকই আছে, যেহেতু রোজ রাত্রিবেলা এখন বৃষ্টি হয়, তো একটু একটু তো রৌদ্র তো থাকবেই, এটুকু না হলে তো অসুবিধাই হবে। তো চলো ফটাফট করে চাটা দিয়ে নিই, তারপরে তোমার সাথে দেখা যাক। টাটা। 15 minutes later. কোটে তো গাইস, আমার কাটাকুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি কি কি রান্না করব, তো সেটা তোমার সাথে শেয়ার করবো না, মানে কি কি করছি আর কি কি রান্না করব তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাবো আমি, যে আমি আজকে কী রান্না করছি। আর সমস্ত কিছু আমি এখানে গুছিয়ে নিয়েছি, আর কি কি গুছিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ, এখানে নিয়ে নিয়েছি আমি চিকেন, আর আজকে চিকেন করব। আর চিকেনের জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো অ্যান্ড আলু। এটা কিন্তু হচ্ছে ব্রয়লার চিকেন, আমি চিলি চিকেনের মতো পিস করে আনতে বলেছিলাম, সেটাই এনেছিলাম। আর ওটাই আমি করব, ফ্রিজে আমি রেখেছিলাম কাঁচাটা, ওটাই বের করেছি, ওটা করব। আর চাপিলা মাছ এনে রেখে, দেখতেই পাচ্ছ, চাপিলা মাছের ভাজা করব আজকে ডালের সাথে খাওয়ার জন্য, চাপিলা মাছ ভাজা। আর এখানে আছে, এটা হচ্ছে কাতল মাছ, কাতল মাছের করব। আর এখানে লেজা মাথাও আছে, প্লাস এখানে কাতল মাছের তেল আছে। কাতল মাছের জন্য এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি, আর এটা হচ্ছে মাছের আলু। এই হচ্ছে আজকে রান্নাবান্না, তো এই আজকে রান্নাবান্না করব। তোমরা ব্যাক ক্যামেরা করে রাখবে। এই যে এটা হচ্ছে মানে ব্রয়লার চিকেন, আমাদের দেখিয়ে দিচ্ছি, ব্রয়লার চিকেন এনেছিল, তাই সেটাই আমি আজকে করবো। এই যে এটা বুধবার এনেছিলাম, আমি রেখে দিয়েছিলাম হাফ ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকের জন্য, সেটা আজকে বের করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ছোটো 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 করে চাপিলা মাছ হচ্ছে কড়কড়া করে ভেজে নেব। চাপিলা মাছের পাতলা ঝোলও ভালো লাগে, সর্ষা দিয়েও ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। তো চাপিলা মাছ ডাল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই জন্য আমি নিয়ে নিয়েছি অনেক কয়টা চাপিলা মাছ, যেটা হচ্ছে আমি ডালের সাথে ভাজা করব। আর এখানে নিয়ে নিয়েছি কাতল মাছ, দেখতেই পাচ্ছ যে কাতল মাছ রুবে, তার একটা লেজা মাথাও আছে সুন্দর। আর এখানে আছে কাতল মাছের তেল, এই তেলটা আমি ঝোলের মধ্যে দেবো, দিয়ে রান্না করব। আর এখানে আছে হচ্ছে চিকেন যে করব, চিকেনের জন্য টমেটো কুচি নিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, একটাই আলু নিয়েছি, একটা আলুকে আমি 6 পিস করে নিয়েছি, একটা আলু নিয়ে নিয়েছি। এখানে এটা হচ্ছে চিকেনের জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে, আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে কাতল মাছের জন্য পেঁয়াজ, টমেটো কুচি, আর মাছের জন্য আলু। তো অলমোস্ট আমার রেডি হয়ে গেছে, চলো ফটাফট করে রান্নাবান্নাগুলো করে নিই। রান্নাবান্না করে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। কথা বলতে তো আমি তোমাদেরকে ভুলেই গেছি, বলেন কি, যে মেন যে কথাটা তোমাদের সাথে আমি বলবো বা শেয়ার করবো, তোমরা ভেবো না যে আমি রান্না করছি না, কিন্তু আমি রান্না করছি, যে জন্য আমি এরকম করে গুছিয়ে নিয়েছি। আমার মা রান্না করলে মানে এইভাবে করে এত বাসনে গুছিয়ে সুন্দর করে সাজায় রাখতো না, ফটাফট করে একটার মধ্যে ধমাধম করে কতক্ষণে শেষ করতো। না, আমি রান্না করছি, এই জন্য আমি সুন্দর করে আলাদা আলাদা করে ভাগ করে গুছিয়ে নিয়েছি, যাতে আমার করতে সুবিধা হয়, ওই জন্য। চলো এখন ফটাফট করে রান্না শুরু করবো। হ্যাঁ, লঙ্কাটা নেওয়া হয়নি, লঙ্কাটা আমি যখন রান্না করব তখনই ফটাফট করে আমি লঙ্কাটা নিয়ে নেবো। আর যেটু কাটাকুটি ছিলাম অলমোস্ট কমপ্লিট, তো ফটাফট করে রান্নাবান্না শুরু করে রান্নাটা হয়ে যাওয়ার পর তারপর তোমাদেরকে দেখাবো যে আমি কেমন রান্না করেছি। আর হ্যাঁ, রান্না বসাই দিয়েও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাতে পারি, কিন্তু চেষ্টা করব যে কাতল মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে। আর চিকেনের রেসিপিটা আমি অনেক শেয়ার করেছি, এত শেয়ার করেছি যে চিকেনের রেসিপিটা শেয়ার করতে তোমাদের সাথে ইচ্ছা করবে না। তো নতুন যদি কিছু করি, যেমন চিলি চিকেন হোক বা চিকেন আঙ্গারি হোক, তখন শেয়ার করব। কিন্তু হ্যাঁ, কাতল মাছের রেসিপিটাও আমি শেয়ার করেছি অনেক, তাও তোমাদেরকে এবার আমি একটু শেয়ার করে দেবো। তো চলো আগে রান্নাটা শুরু করি, তারপরে এক এক করে শেয়ার করছি। টাটা। দেখতে পাচ্ছ এখানে আমি মাছটা ভেজে নিয়েছি, আর এখানে আলু ভাজার জন্য আমি লবণ আর হলুদ রেখে দিয়েছি। তো এখন আমি এটা মেখে ফটাফট করে আলুগুলো ভেজে নেব। তো চলো
আলুগুলো ফটাফট করে ভেজে নিই। বলতে পারে এত তেল, এই তেলেই আমি সমস্ত কিছু রান্না করবো, সব ভাজাভুজি আমি এই তেলেই করবো। এর জন্য আমি তেল এখানে দিয়ে দিয়েছি। যত ভাজাভুজি থাকবে না আমি এই তেলেই করে নেবো, যাতে আমার দ্বিতীয়বার তেল ইউজ করতে না। তো এই যে আমি এখানে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। তোমরা দেখতে পাচ্ছেন একটু আলুগুলোকে এখানে ভালো করে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলেই আমি এখানেই দিয়ে দিব এই আলুগুলো ভেজে নেব। আমি সব এখানে ভাজাভুজিগুলো করছি, এই জন্য তেল, যাতে আমি আর তেল দিব না, এই তেলেই আমি যত ভাজাভুজি আছে সব ভাজাগুলো করে দেবো। মাছটা ভেজে নিয়েছি, তো এই তেলেই আমি মাছের আলুগুলো ভেজে নিচ্ছি। আবার এই তেলেই আমি এই আলুগুলো ভেজে নিব, ভেজে নিয়ে তেলটা আবার ঢাকা দিয়ে রেখে দেবো। যখন আমি আবার খাবারকে গরম গরম যখন চাপিলা মাছগুলো ভাজবো, তখন আমার এই তেলেই আমার চাপিলা মাছ ভাজা হয়ে যাবে। তো এই জন্য এইটুকু তেল লাগবেই। তোমরা দেখলেই আমি কতটুকু কী তেল দিলাম আর কতটুকু তেল দিয়ে কী কী রান্না করছে। ঠিক আছে, এইটুকু তেল অবশ্যই লাগবেই আমার রান্নাতে, কারণ আমি এক এক করে সব ভাজাগুলো করে নিচ্ছি দেখে আমার এই তেলগুলো আমার ইউজ করছি আমি, যেহেতু এক এক করে সমস্ত কিছু করে নিচ্ছি না, তাই জন্য। তো আমি এই জন্য ভাবলাম যে ওই তেলেই আমার সমস্ত হয়ে যাবে। দ্বিতীয়ত আমার আর তেল ইউজ করতে লাগবে না, তাই জন্যে। আর রান্না করতে করতে পুরো ঘেমে গেছি গাইস, পুরো ঘেমে একদম চুরমুর হয়ে গেছে। তো চলো এখন আর বেশি বক বক না করে ফটাফট করে রান্নাগুলো করে নিই, আর এক এক করে তোমাদের সমস্ত রেসিপিগুলো শেয়ার করব। তো চলো আগে মাছের আলুগুলো ভেজে নিয়ে তারপরে দেখা হচ্ছে। সেখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তেল দেওয়া হয়ে গেছে। তেলটা একটু গরম হোক, গরম হওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি এখন পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আমি কেটেই রেখেছিলাম, আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। একবারে পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভাজা ভাজা, তো পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে। পেঁয়াজগুলোকে ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো এখানে আদার পেস্ট। আমি আদার পেস্ট কিনে নিয়ে এসেছিলাম, মানে আদার পেস্ট গুঁড়োও পাওয়া যায়, বাট আমি পেস্টটা নিয়ে এসেছিলাম। আমার পেস্টটা খুবই মানে ভালো রেফার করে, আমাদেরকে দেখায় আদার পেস্টটা। এই যে আদার পেস্ট আমি নিয়ে এসেছি, রিলায়েন্সেই পাবে তোমরা, রিলায়েন্স স্মার্ট পয়েন্টে। এই যে আদার পেস্ট, গার্লিক পেস্ট মানে রসুনের, আর ওটা জিঞ্জার পেস্ট ছিল, যেটা হচ্ছে আদার, এটা হচ্ছে গার্লিক পেস্ট অ্যান্ড রসুনের। আর খুব ভালো, আমি কলকাতায় দেখেছিলাম গার্লিকের পাউডার অ্যান্ড জিঞ্জারের পাউডার পাওয়া যায়, কিন্তু এখানেও সুন্দর করে গার্লিকের পেস্ট অ্যান্ড জিঞ্জারের পেস্ট পাওয়া যায়, যেটা মিক্সডটা পাওয়া যায়। আমি আলাদা আলাদাই নিয়েছি, যাতে কোনো সময় ধরো নিরামিষের দিন খালি আদার পেস্টটা লাগে, তখন আমি ওটা ইউজ করতে পারবো। আর কোনো সময় আমিষের দিন লাগে রসুনের পেস্ট, খালি রসুন লাগে, কোনোটাতে খালি আদা লাগে, বা কোনোটাতে দুটো লাগে, দুটোই দিতে পারবো। তো এই জন্য আলাদা আলাদা সিঙ্গেলে নিয়ে এসে চলো ফটাফট করে করি নি। তাই সেখানে দিতে দিতে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্পটুকু আদার পেস্ট। হিসাবে মাছ হিসাবে দিলাম, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ হিসাবেই দিবে। হ্যাঁ, আদা দিলে না একটু ছিটা। তা আমি এখানে সুন্দর করে আদা আর পেঁয়াজটাকে সারি করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো টমেটো কুচি, ভালো করে টমেটোর সাথে পেঁয়াজ আবার আরেকটু করে মিশিয়ে নিব। মানে আদাটা ভালো করে আমি সতে করে নিয়েছি, যাতে আদার যে কাঁচা গন্ধটা এটা চলে যায়, সেই জন্য আদাটা ভালো করে আমি পেঁয়াজের সাথে ফ্রাই করে নিয়েছি। আর পেঁয়াজটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। টমেটোটা ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। ততক্ষণে আমি ওইদিকে মশলার পেস্টটা বানাবো। মশলার পেস্টে দিব হচ্ছে আমি 1 চা চামচ হলদি পাউডার, সামান্য একটু
ধনিয়া পাউডার, কারণ মাছের ধনিয়া পাউডার না দিলে ভালো হয় না। আর দিব অল্প একটু জিরের পাউডার, আর দিব হচ্ছে লাল মির্চ পাউডার, বেশি দেবো না, চামচে দেবো। আর দেবো হচ্ছে একটু অল্প লবণ দিয়ে দিয়েছে, এটাকে পেস্ট দিয়ে দিয়েছি। এখানে 1 চামচ হলদি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো পাউডার, আর 1 চামচ হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছি 1.5 চামচ, আর ধনিয়া গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, জিরের গুঁড়ো দিয়েছি 1/2 চামচেরও কম, অল্প একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিলাম। কারণ এই পেস্টটাই আমি দিব, যেহেতু আমি ঘরোয়া স্টাইলে রান্না করি, এর জন্য আমার আর মিক্সি টিক্সি লাগে না। মিক্সি থেকে পেস্ট করে প্রচুর ঝামেলা, মিক্সিতে পেস্ট করো, তারপর আবার দাও। সবথেকে শর্টকাট হচ্ছে গুঁড়ো মশলা যখনই ভাই তোমরা গুলায় নিয়ে দিয়ে দাও, শর্টকাট। আবার বেকার একটা মশলার জন্য মিক্সিতে পেস্ট করতে হবে, সেটা তো প্রচুর ঝামেলা। আমি শর্টকাটে রান্না করি, আর খেতেও কিন্তু একই হয়। তুমি মিক্সিতে পেস্ট করলেও যা, আর গুলিয়ে দিলেও সেমই হয়। তো তুমি মিক্সিতে পেস্ট করার কি দরকার আছে? তো আমি এখানে দিয়ে দিয়েছি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো অনুসারে আমি এখানে নিয়ে নিয়েছি 4টা কাঁচা লঙ্কা। 4টা কাঁচা লঙ্কায় আমি গোটাই সারেই দিলাম। আমি ওটাকে ভেঙে দিইনি, যেহেতু যদি ঝাল হয়ে যায় বেশি, এই জন্য আমি গোটা দিলাম। মানে যে খাবে শেষ মানে করে নেবে না। আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল না বেরোবে অতক্ষণ এটাকে ভালো করে কষাতে হবে। কষানোর পরে উপর দিয়ে দেখতে পারবে তোমার একটু তেল ভেসে গেছে, তার মানে ভাববে তোমার মশলা কষানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে সুন্দর করে নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ কিন্তু মশলা যখন কষাচ্ছি কালারটা কি সুন্দর এসেছে। তুমি চাইলে এটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, সেটা আমি পরিমাণ মতো দিব না আজকে। তোমরা চাইলেও দিতে পারো, আবার না চাইলে নাও দিতে পারো, তো সেটা তোমাদের উপরে। আমি যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু কালারের জন্য অনেকে সামান্য অল্প দেয়, তো তোমরা চাইলে দিতে পারো, না চাইলেও দিতে হবে না, এটা তোমাদের উপরে, ঠিক আছে। তা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল কিন্তু একটু করে বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি এমডিএচের কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা বলতে পারো যে তুমি কি পরিমাণে দিলে, কিন্তু আমি আমার পরিমাণ মতোই দিয়েছি। মানে যা মশলা দিয়েছি সেটা কিন্তু আমি মাছ অনুযায়ী দিয়েছি, ঠিক আছে। তোমরা কিন্তু তোমাদের সব কিছু মাছ অনুযায়ী তোমার পরিমাণ মতো মশলা দিও। এটা ফুটে যাবার পরেই কিন্তু আমি আলু আর মাছগুলো দিয়ে দেবো। এটা আমি ফোটার জন্য রেখেছি। আমি কিন্তু এটার পরিমাণে জল দিয়েছি, এটা ভর্তি করে একবারই দিয়েছি। এটা আমি 1 কাপ মাপি, এই 1 কাপই দিয়েছি। তোমরা 2 জন থাকলে কিন্তু তোমাদের এত জল লাগবে না, সেখানে তোমাদের হাফ লাগবে। আর যেহেতু আমরা 4 জন, এর জন্য আমি এটা ভরে দিয়েছি, যেহেতু একটু ফুটবে, একটু হবে, তাহলে সবাই ঠিক করে খেতে পারবে, দিয়ে দিয়েছি। তো চলো এটা ফোটার পরে আমি এখানে আলু আর মাছগুলো দিয়ে দেবো। ফুটে গেছে, তাই আমি এখানে দিয়ে দিয়েছি আলু, কারণ আলুগুলো সিদ্ধ হতে টাইম লাগবে, তাই জন্য আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর তেলগুলো আমি এখন দিব না, তেলগুলো একটু পরে দিব। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, আর এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো দিব না। আর ঝোলটা ফুটে গেলে আমি মাছ আর আলুগুলো একসাথে দিয়ে দেব, তাই আমি দিয়ে দিচ্ছি। আর শুধু নামানোর আগেই আমি তেলটা দিয়ে দেবো মাছের মধ্যে। একটুখানি লবণ সবই মশলা টশলাগুলো ঢোকে, তো এর জন্যই আমি ভালো করে একটুখানি করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা এসেছে। ও
দারুণ কালারটা এসেছে। এখন দেখি খায় সবাই কি বলে যে কেমন হবে। তো এইদিকে আমার ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা ওইদিকে ফুটছে, ভাতটাও দেখতে হবে। আর এদিকে আমাদের মাছটাও অলমোস্ট কমপ্লিট। তো ভালো করে ফুটে যাক, ফুটে যাওয়ার পরে নামানোর আগে মাছের তেলটা দিয়ে নামিয়ে দেব। কারণ এখন যদি আমি তেলটা দিই তাহলে মাছের তেলটা ফুটবে যখন গলে যাবে, মানে মাছের তেলটা পাওয়া যাবে না। তাই জন্য নামানোর আগেই মাছের তেলটা দিতে হবে। এই হচ্ছে আমার মাছের ঝোলের রেসিপি। মাছের ঝোল রেডি। এখানে দিয়ে দিয়েছে যে তেলগুলো, যেটা বলেছিলাম নামানোর আগে দিব, তো ওই তেলগুলো দিয়ে দিলাম। ব্যাস অলমোস্ট রেডি মাছের ঝোল। এখন মাছের ঝোলটা নামিয়ে নিব। এদিকে আমার ভাতও হয়ে গেছে, এদিকে মাছের ঝোলও হয়ে গেছে। তো বাবার এখন মোটা পাউরুটি খেয়েছে, আমাদের এখানে সব হয়ে গেছে। চলো ফটাফট করে সমস্ত কিছু নামিয়ে নিলে ভাতের জলও টেনে যাবে। তো এদিকে মাছের ঝোলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আমার মাছের ঝোলের রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা লাইক করবেন। আর এরকম মাছের ঝোলটা বাড়িতে বানিয়ে খাবেন, হেভি টেস্টি লাগে। তো দেখি বাবা খেয়ে কি বলে কেমন হয়েছে, তারপরে আমি তোমাদেরকে জানাবো যে মাছের ঝোলটা কেমন হয়েছে। তো চলো এখন টাটা, ফটাফট করে আমি ভাতটা নামিয়ে নিই, কারণ মানে ভাতের জল শুকিয়ে যাচ্ছে। তো তোমার সাথে পরে দেখা হচ্ছে। এখন আমাদের টাটা। গাইস, আমার কাতল মাছের ঝাল অলমোস্ট রেডি, পুরো রেডি হয়ে গেছে। কেমন লাগে রেসিপিটা? ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন, কারণ এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আসবো আর ব্লগেই দেখাবো। আর এত সুন্দর রেসিপিটা আমি করেছি, একদম শর্টকাটে আর খুব সুন্দরভাবেই করেছি, তোমরা দেখতেই পারছো। আর এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই কাতল মাছের ঝাল, আর আমি গোটা গোটা দেখতে পাচ্ছি কি সুন্দর গোটা গোটা দিয়েছি। তো অবশ্যই আবার নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি অবশ্যই আবার চলে আসব। এরকম নতুন নতুন রেসিপির জন্য অবশ্যই আমাকে ডিএম করবেন বা কমেন্ট করবেন, আমি আবার তোমাদেরকে দেখাবো। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো চলো এখনের মতো টাটা, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। তো আমি ব্লগটা এন্ড করছি না, বাস রেসিপিটা এখানেই শেষ করছি। তো ফটাফট করে বাকি কাজগুলো করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। 2 hours later. রান্না করেছি তোমাদের সাথে, তাকে প্রথমে আমি রাইসের থেকে শুরু করি। তো এই যে এখানে আছে গরম গরম ভাত, দেখতে পাচ্ছ ধোঁয়া ওঠা গরম গরম ভাত। আর এখানে করেছি চাপিলা মাছ ভাজা। এখানে করেছি পাতলা করে খুব সুন্দর করে মুসুরির ডাল, দেখতেই পাচ্ছ পাতলা করে। আর করেছি কাতল মাছের ঝাল, খুব সুন্দর করে আমি কাতল মাছের ঝালটা করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে রেসিপিটা তো ব্লগে তোমরা দেখতে পেয়েছো, যে আমি রেসিপিটা তোমাদের আমি শেয়ার করেছিলাম কাতল মাছের ঝাল। আর আর এখন যেটা করছি সেটা হচ্ছে আমার চিকেন স্টু। একদম চিকেনের স্টু করেছি, দেখতেই পাচ্ছ। এই যে আলু দিয়ে চিকেন দিয়ে একদম পুরো একদম চিকেনের মতোই করেছি আমি। চিকেনটা হচ্ছে যেটা হচ্ছে নেপালিরা খুব খায়, এটা একদম হেমাদাচি যেটাকে বলে সেটা না, এটা হচ্ছে চিকেন স্টুয়ের মতোই করেছি আমি। আলু টালু দিয়ে টমেটো কুচি দিয়ে একদম দেখতেই পাচ্ছ। এই যে চিকেন দিয়ে আমি চিকেনের স্টুয়ের মতোই রান্না করেছি প্রেশারে, খুব সুন্দরভাবে হালকা পাতলাভাবেই করেছি। যেভাবে গরম পড়েছে আর আমার শরীরটা এতটাই কদিন ধরে খুব খারাপ যাচ্ছে, আর গলা ব্যথা, শরীরটা খারাপ, জ্বর জ্বর লাগছে। তো সব কিছু এর জন্য আমি আজকে ভাবলাম যে একটু হালকা পাতলাই খাবো, তাই জন্য আমি আমার জন্য চিকেন স্টুটা করেছি। আর এই হচ্ছে রান্নাবান্না। শরীর দেখে বুঝতে পারছো যে আমার শরীর কতটাই কতটাই খারাপ লাগছে শরীর। তো এর জন্য আমি বেশি কিছু রান্না করিনি, হালকা পাতলাই রান্না করেছি, যাতে হালকা পাতলাই খাবো বলে। এই জন্য বেশি কিছু অত রান্নাবান্না করিনি। তো তোমরা ভাবতেই পারো যে এত কম রান্নাবান্না করেছি, মানে আইটেম কিন্তু অনেক, ডাল, মাছ ভাজা, প্লাস আমার জন্য চিকেনের স্টু করেছি। একটু না মানে শরীরটা কদিন ধরে মানে বলতে পারছি না, মানে প্রচণ্ড খারাপ যাচ্ছে, প্রচণ্ড লাগছে কদিন ধরে, মানে
ওভাবে বলতে পারছি না যে কী বলবো তোমাদেরকে, কতটাই আমার শরীর প্রচণ্ড খারাপ। তাই জন্য আমি না কদিন ধরে ব্লগ করছিলাম না, কদিন ধরে কিছু কথাবার্তা বলছে, আমি কিছুই করছি না। জাস্ট আমার নিজের শরীরের আর ভালো লাগছে না, খারাপ লাগছে। তাই ভাবলাম যে আজকে প্রায় আমি 50% না বলতে পারবো না, অল্প একটু সুস্থ আছে দেখে ক্যামেরাটা অন করলাম। নাহলে তোমাদের সাথে কিছু শেয়ার না করলে আমার ভালো লাগে না। আমি যে কবের থেকে ব্লগ করি না, ক্যামেরাটা অন করি না, তাই হয়তো শেয়ার করছি। আর যেহেতু আজকে রান্না বান্না করলাম, ভাবলাম তোমাদের সাথে কাতলা মাছের রেসিপিটাও শেয়ার করি, তো ওটাও শেয়ার করলাম। আর যেহেতু এর জন্য আমার শরীরটা খারাপ দেখে আমার জন্য আমি পাতলা করে চিকেনের স্টু বানিয়েছে, বেশি কিছু আর করিনি। আর আমার মনে হচ্ছে প্রচণ্ড জ্বর আসছে আর এনার্জি পাচ্ছে না। আমি এখন ধমাধম পুজোটা দিয়ে আমি রেস্ট করবো, ধমাধম স্নানটা করে নিই। স্নান টান করে তারপরে দেখা হচ্ছে। রান্নাঘরের খুব বাজে অবস্থা, মোছামুছিও আছে, সমস্ত কিছু আছে, ওগুলোও করে নিই। স্নান টান করে তারপরে দেখা হচ্ছে। টাটা। 20 minutes later. আমি স্নান টান করে ঠাকুর ঘরে চলে আসছে। আর শরীরে আর কি বলবো, মা তো ওইদিকে কাজ করছে দেখে আমি পূজা দিতে আসলাম, না হলে মার আরও দেরি হইতো। আমি ভাবলাম যে জ্বর আসছে তো কী হয়েছে, পুজোটা আমি দিয়ে দিই, তাই পুজো দিতে আসলাম। আর ভালো লাগছে না, মানে আমাদের বলে বোঝাতে পারবো না। আর তোমাদেরকেও বা বলে কী করবো, তাই না? আর প্লিজ প্লিজ গাইস, আমি তোমাদের বলছি আমার পাশে থেকেও, ওদেরকে শাস্তি দেব। আর শাস্তি দেওয়ার জন্য তোমাদেরকে আমার পাশে খুবই দরকার। এইভাবেই তোমরা সাপোর্ট করো আমাকে, যাতে আমি ওই শয়তানগুলোকে আমি শাস্তি দিতে পারি। বিশেষ করে শাশুড়িকে আর আমার হাজব্যান্ডকে তো শাস্তি দিব, ওদের দুজনকে তো শাস্তি দিবই আমি। আর আমার ভাসুরকে আমি বেশি করে শাস্তি দিব, যে ড্রিঙ্ক করে বাড়ির ছোট বউয়ের সাথে যে বাজেভাবে মানে মদ খায়, বাজে বাজে কথা বলেছে, যে ছোট বউকে ড্রিঙ্ক অফার করে, তাকে তো বিশাল বড় একটা ক্রাইম, তাকে তো খুব শাস্তি দেওয়া উচিত। আর থার্ড পারসন যে এই বাড়ির কেউই না, সে মানে আমার শাশুড়ির বয়ফ্রেন্ডের কথা বলি, তাকেও তো বিশেষ করে শাস্তি দেওয়া উচিত। বিশেষ করে শাস্তি দেওয়া উচিত তাকে। প্রচণ্ড তাকে গলায় তাকে কোমরে দড়ি বেঁধে তাকে পুরোভাবে ওকে শাস্তি দেওয়া, এমন দেওয়া উচিত যাতে জিন্দেগিতে না ভুলে। আর আমার শাশুড়িকে তো প্রচুর শাস্তি দেবেন, এত শাস্তি দেয় যাতে ওদের কারাগারও ওদের জায়গা না হয়। আর আমার কি হাজব্যান্ডকে হাজব্যান্ডকে এভাবে শাস্তি দেওয়া উচিত যে ওকে কোমরে দড়ি বেঁধে পুরো আলিপুরদুয়ার মুখের কালি মাখিয়ে পুরো আলিপুরদুয়ার ঘোরানো উচিত। আলিপুরদুয়ার না, পুরো ইন্ডিয়াতে ঘোরানো উচিত। সবাইকে দেখানো উচিত যে একটা মেয়ের সাথে চিট করলে, একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করলে, একটা মেয়েকে ধোঁকা দিলে, একটা মেয়ের সাথে ক্রাইম করলে যে তাদের কী অবস্থা হয় তাদের বোঝা উচিত। তারও বোঝা উচিত যে একটা মেয়ের সাথে যদি কেউ এরকম ক্রাইম করে, যে তাকে কী করা উচিত তাদেরকে। তাদের সাথে কি করবে, যাতে প্রত্যেকটা পুরুষ বা প্রত্যেকটা মহিলাদের জানা উচিত যে ক্রাইম করে, যে পাপ করে, তাদের শাস্তি কি হয়, তাদের শাস্তি কিভাবে দেওয়া উচিত, তারা কিভাবে শাস্তি পাবে, যাতে সবাই জানে যে শাস্তি কাকে বলে। এমন শাস্তি দেওয়া উচিত। ওরা কি ভেবেছে যে আমি চুপচাপ থাকবো, কিছু করব না, আমি রীতিমতো চলে আসবো? আমি বোকা নয়, ঠিক আছে? আমি এমন একটা মেয়ে যে আমাকে এখনো কেউ চিনতে পারিনি। হ্যাঁ, ওরা ভেবেছিল আমি বোকা নই, আমি ওখানে ছিলাম চুপচাপ, ঠিক আছে? আমি সব কিছু অবজার্ভ করে নিয়েছি।
ওদের বাড়ির সমস্ত কিছু রহস্য আমি জানি, আর আমি যদি মুখ খুলি তাহলে ওদের সমস্ত কিছু সর্বনাশ হয়ে যাবে। এমনিতেও তো সর্বনাশ, আর পালানোর চেষ্টা করছে দিল্লিতে। পালিয়ে লাভ নেই, পালিয়ে কিচ্ছু হবে না, পালাতে পারবে না। পালিয়ে কই যাবে? দিল্লিতে, সেখানেও ঠাঁই পাবে না, ঠিক আছে? কোথাও পালাতে পারবে না। তোমার একটাই জায়গা, সেটা হচ্ছে কারাগার। আগেকার দিনে যখন রাজাদের আমলে যদি কেউ ক্রাইম করতো, রাজাদের কাছে ডাইরেক্ট গিয়ে বলা হতো যে সেই করেছে, ডাইরেক্ট তাকে কারাগারে নিয়ে গিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এখন তো সেটা হয় না, এখন কদিনের জন্য জেল বা কদিনের জন্য কিছু এইসবই করা হয়। এখন তার কারাগার বা এরকম মৃত্যুদণ্ড এরকম তো আর দেয় না, আগেকার দিনে যেমন রাজারা করতো, সেটা এখন হয় না। তো এটা আমি জানি, উপরওয়ালা আছে, ভগবান আছে, ভগবান ভক্তদের সাথে থাকে। যারা যারা সৎ পথে চলে তাদের সাথে ভগবান অবশ্যই থাকে। আর যারা ক্রাইম করে, যারা মিথ্যার অপমান, যারা মিথ্যাবাদী, যারা মিথ্যার সাহারা নেয়, যারা মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলে লোককে টুপি পরায়, লোকেদের থেকে যেই সব জিনিস আদায় করে। আর সবথেকে বেশি ক্রাইম হচ্ছে দাবি জিনিসটা হচ্ছে সবথেকে বেশি ক্রাইম, যেই সব মানে সবাই এটা ক্রাইমই বলা হয়। তো যারা এইসব জিনিস করে তাদেরকে ভগবান তাদের শাস্তি দেয়ই না, উল্টা তাদেরকে এমন শাস্তি দেয় যে যাতে জিন্দগিতে সে ভুলতে পারবে না, আর সারা জীবনের নামে তাদের মানে বেরোনো বন্ধ হয়ে যায়, এমন শাস্তি দেয়। তো ভগবান আমার সাথে ছিল দেখেই ওদেরকে 50% তো শাস্তি দিয়েছে। আমি ভগবানকে ধন্যবাদ মানে জানাই যে ভগবান আমার পাশে ছিল দেখে আজকে আমি বেঁচেছি, আজকে আমি লড়তে পারছি, আজকে আমি স্ট্রং হতে পেরেছি, আজকে আমি লড়তে পারছি, আজকে আমি সবাইকে বলতে পারছি যে আমি স্ট্রং আছি, আমি লড়তে পারছি, আমি টায়ার্ড না, আমি সবার মানে চুপচাপ আমি সহ্য করার মতো না যে আমি সব কিছু সহ্য করবো। আমি এরকম মেয়ে নয়। আমি ছোটোবেলার থেকে আমার বাবা আমাকে একটাই শিখিয়েছে, স্ট্রং থাকবে, অন্যায়ের প্রতিবাদ করবে, অ্যান্ড সবসময় সত্যের সাথ দিবে। তা আমি জানি আমি সত্য করেছি, আমি সত্যের সাথে আছি, এই জন্য ভগবান আমার সাথে আছে। ভগবানকে থ্যাংক ইউ ধন্যবাদ জানাই যে আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করছে, আর আমি স্ট্রং আছি, যে আমি আগিয়ে যাচ্ছি। আমার সাথে আমার বাবা মাও আছে, বাট সব থেকে বেশি একটা মেয়েকে স্ট্রং থাকলেই তার বাবা মা তাকে সাপোর্ট করতে পারে। থ্যাংক ইউ গড যে আমাকে এতটা স্ট্রং বানানোর জন্য, যে আমি এই সব লোকেদের সাথে আমি লড়তে পারছি, আর এদেরকে শাস্তি দেওয়ার জন্য, আমাকে স্ট্রং বানানোর জন্য ধন্যবাদ। যে আমি চাই এদেরকে এমন শাস্তি দিই যাতে ওরা জিন্দগিতে ভুলতে না পারে যে কার সাথে পাঙ্গা নিয়েছে আর কার সাথে ক্রাইম করেছে, ঠিক আছে? আমিও এখানকারই মেয়ে, ঠিক আছে? আর আমি দেখে নিব যে তোমরা যে আমার সাথে ক্রাইম করেছো, তোমরা কি ভেবেছো যে ক্রাইম করে তোমরা পার পেয়ে যাবে? একদমই না। আর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে? একদমই সেটা পারবে না। ক্রাইম যারা করে না তারা কখনোই সে মানে শান্তিতে থাকে না। আর যারা ক্রাইম করে তার সাথ দিলেও সেও ক্রাইম হয়, তাকেও শাস্তি দেয়। আজকে আমি ক্রাইম করছি, আমার সাথে যদি কেউ আমাকে মানে সাথ দিচ্ছে, সেও ক্রাইমে মানে জড়িত। তো এর জন্য ওদের বাড়িতে যারা যারা আছে প্রত্যেকটাই ক্রাইম করেছে, আর প্রত্যেকজনকেই একদম কোমরে দড়ি দিয়ে একদম গরুর মতো খাটানো উচিত, ঠিক আছে? সেবায় বাচ্চাটাকে বাদ দিয়ে। তো বাচ্চাটা খুবই ভালো, খুবই করেছে, কিন্তু সেরকম শিক্ষা দিতে পারিনি। বা বড়োদেরকে আজে বাজে কথা বলা, বড়োদেরকে মারা, চুলের মুঠি ধরে টানা, একটা ভালো শিক্ষা দিতে পারিনি। আর ভালো স্কুলে কি পড়াবে? তাদের ফ্যামিলি যেখানে এরকম নোংরামি করে বেড়াচ্ছে, সেখানে বাচ্চাটা কি শিখবে? বাচ্চাটার আবার কী দোষ? বড়রা যা করবে বাচ্চারা তাই শিখবে। বড়রা যদি ভালো জিনিস কিছু করে তাহলে বাচ্চারা তাই শিখবে।
তাই না? সো আমি এটাই বলবো। আর এই একটা ডায়লগ আছে না, পদে নাই চাম রাধাকৃষ্ণের নাম, ওদের ওদের কাছে নেই টাকা পয়সা, কিন্তু লেকচার মারে বড় লোক, মনে হয় আম্বানির ঘরের ছেলে, আম্বানির ঘরের বউ, আম্বানির ঘরের মানে মালকিন, মানে এরকম, মানে ওদের ভাব, ওদের মানে রিয়াকশানগুলো আমি সবই জানি। তোমাদেরকে আমি হাফ হাফ করে শেয়ার করছি, একদিন আমি অবশ্যই শেয়ার করব সমস্ত কথা, তোমরা অবশ্যই জানতে পারবে, ঠিক আছে? আর এইসব লোকেদেরকে শাস্তি দেওয়ার জন্য আমার সাথে থেকে যাতে ওদেরকে শাস্তি দিতে পারি। আর হ্যাঁ, আর ওরা ভাবছে কি আমাকে আমার গয়না না দিয়ে কি ওরা পালিয়ে যাবে? গুণক্ষরেও সে কাজ আমি করতে দিব না। আমার গয়না তো আমাকে অবশ্যই আমি নিব, সাথে আমার জিনিসপত্রও আমি নিয়ে আসবো, যা যা দিয়েছি সব আমার চাই। আর এই সব লোকেদেরকে কার কার পিছনে পড়েছে আর কার পাল্লায় পড়েছে সেটা ওরা ভালো করেই বুঝতে পারেনি, এখন আমাকে চিনতে পারেনি। আই অ্যাম কথা কলি দে, ঠিক আছে? আমি দে বাড়ির মেয়ে। আর দে বাড়ির মেয়েরা কখনোই শক্ত থাকে, কখনোই নরম হয় না, আর কখনোই চুপচাপ করে সহ্য করে না, এটার পিছনে লড়াই করে আর তাকে মুখ্য জবাব দেয়। তো আমি এখন তাই করছি, তাদেরকে শাস্তি দিচ্ছি, তাদেরকে মুখ্য জবাবও দিচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। পুজো যদি তারপরে দেখা হচ্ছে, টাটা। A little longer than a few minutes later. পুজো দেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছে ঘরে। শরীরটা হয়ে গেছে না, ঘরে গিয়ে লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে গিয়ে একটু ঘুমাবো। দেখে যদি একটু শরীরটা একটু হয়, কদিন ধরে দুপুরবেলা তো ঘুমাচ্ছি না, দুপুরে তো আমি ঘুমাই না, আরও ঘুম হয় না। দেখি আজকে শরীরটা, দেখি একটু শরীরটা যদি ঠিক থাকে। চলো লাঞ্চ করে তারপরে তোমার সাথে দেখাতে। আজকে প্রসাদে দিয়েছি মাখান মিশ্রি, যেটা আমি বানিয়ে রেখেছিলাম, হাফ দিয়েছিলাম পরশু দিনকে আর এডিট করে রেখে দিয়েছিলাম, ওটা আজকে দিয়ে দিলাম মাখান মিশ্রি। তো চলো গিয়ে দেখি মার কত দূর হলো, মা ঠান হয়েছে কিনা। তারপরে লাঞ্চ করে তারপরে একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপরে তোমার সাথে দেখা হবে। তার আগে এখন আর কিছুই দেখা হবে না। আর পিছনে দেখতে পাচ্ছ ভাইয়ের বানানো সব গ্লাস পেন্টিং, এসে সব ভাইয়ের বানানো, যতগুলো গ্লাস পেন্টিং দেখছো পরপর 4টাই সব ভাইয়ের বানানো। তো চলো তারপরে দেখাতে হবে দুপুরবেলা, একেবারে ঘুম থেকে উঠে তারপরে। 6.5 hours later. গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 7টা। আমি তো শুয়েই ছিলাম। পরে রান্না করার পরে যখন আমি পুজো দিয়ে আসলাম, তারপরে আমার হচ্ছে প্রচণ্ড হাই জ্বর। আমি কোনো রকম খাওয়া দাওয়া করে গিয়ে আমি বিছানায় শুয়েছি, আমি গ্যাসটা পর্যন্ত মুছতে পারিনি, এখনও পর্যন্ত আমার গলা ব্যথা। তো আমি ভাবলাম চা করবো, তো ওই চা করতেই যাওয়া, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর একটু চিনি আনতে পাঠালাম, যেহেতু চিনি শেষ হয়ে গেছে, বারন্ত চিনি আনতে গেল। তো ইচ্ছা করছে একটু কাটা নিমকি খেতে, তো ওই কাটা নিমকি আর চিনিটা নিয়ে আসবো, তারপরে গরম গরম চা করব আর কাটা নিমকি খাবো। কাটা নিমকি ঘরেও বানানো যায়, কিন্তু এখন আমার ওই হালত নেই যে কাটা নিমকিটা বাড়িতে বানাবো। আমি আমার প্রচণ্ড পরিমাণে শরীরটা এতই খারাপ লাগছে, জ্বর লাগছে, আমি চা না খাওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। জ্বর আসছে কিন্তু যে আমি বিছানায় যাচ্ছি, কম্বল গায়ে দিলে লাগছে গরম, আবার যে কোমরটাকে খুলে আবার করে আবার লাগে ঠান্ডা, মানে এই লাগছে আমার। তো ভাবলাম একটুখানি জায়গায় চাটা বানিয়ে খেয়ে, চাটা খেলে নিশ্চয়ই একটু আরাম পাবো, শরীরে স্বস্তি পাবো। আর আমি যেই চাটা খাই রেড লেভেলের, সেটা তো খুবই ভালো, ওটার মধ্যে চায়ের যে মশলাটা দেওয়া আছে ওটাই খাই। আর গলার জন্য তো আমার খুবই ভালো, ব্যথাটাও কমে, তাই জন্য। আর দুপুরবেলা যে তোমাদেরকে বললাম, সেটা কিন্তু প্লিজ অবশ্যই আমাকে সাপোর্ট করো, কারণ ওরা আমার ঘুম কেড়ে নিয়েছে, ওরা আমার সব কিছু কেড়ে নিয়েছে, বাট প্লিজ আমাকে সাপোর্ট করো, এটাই আমি বলবো, আর কিছুই না। তো চলো আমি ফটাফট করে চাটা বানিয়ে নিই, চাটা বানিয়ে তারপরে আমি
মানে সাথে দেখা হচ্ছে। আর গরমা গরম চায়ের সাথে আমি কি খাবো তোমাদের বলেই দিলাম, নিমকি, আর কিছুই না। আর আজকে যাওয়ার কথা ছিল আমার বদ্দির, মানে আমাদের পুরোনো বাড়িতে বড় মাদের ভাগ্নির জন্য, কিউটি কিউটি আমাদের 3 ভাগ্নির জন্য কিছু এনেছিলাম। তো সেটা দিতে যাওয়ার জন্য আমার আজকে যাওয়ার কথা ছিল আমার আর মার। কিন্তু আমার যেই পরিমাণে শরীর খারাপ হয়ে গেল, মানে জ্বর এসে গেল, তো আজকে আর যেতেই পারলাম না। দেখি যদি শরীরটা ঠিক থাকে, সুস্থ হই, তাহলে কালকে যাওয়ার চেষ্টা করব। কালকে মানে বৃহস্পতিবার দিনে যেতে পারতাম, কিন্তু সন্ধ্যা দিতে দিতে দেরি হয়ে গেল আমার। তারপরে মা বললো এখনই বাজে 7:30, 7:15 মতো, রেডি হয়ে যেতে যেতেই তো 7:30, 7:45 বেজেই যাবে। তারপরে কতক্ষণ বসবো, রাত হয়ে যাবে তখন। তাই চিন্তা ভাবনা করে পরে ভাবলাম যে মা তাহলে শনিবার দিনে যাবো না, বদ্দিদিকেও আসতে বলবো। তো এটাই ভাবছি, প্ল্যানিং আপাতত করে রাখছি, দেখা যাক ভগবানের উপরে। তো চলো ফটাফট করে আমি এদিকে কাজকর্মগুলো চাটা বানিয়ে খেয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। 3 hours later. গাইস এখন দেখবো হচ্ছে বিগ বস দেখার জন্য সব তৈয়ারি করছে। বিগ বস শুরু হয়ে গেছে এখন, মানে হবে, এখন প্রায় শুরু হয়নি, হবে 8:50 মতো বাজে। তো তাই মাকে বললাম বিগ বসটা অন করিয়ে দিই, 8টা যেহেতু 50 হয়ে গেছে, ওই জন্য বিগ বস না ভাবতে। আমি সবসময় শরীর হোক জ্বর হোক তার মধ্যে কিন্তু আমি হ্যাপি রাখার মানে হ্যাপি থাকার চেষ্টা করি, যাতে হ্যাপি থাকা যায়। এখন চাটা খাওয়ার পরে না একটু মানে আমার ভিতর থেকে এটা ঠান্ডা তো একটু কাঁপুনি দিচ্ছে শরীর, বাট একটু রিল্যাক্স ফিল করতে পারছি আমি চাটা খাওয়ার পরে। না হলে সেই রিল্যাক্স ফিলটাও আমি করতে পারছিলাম না। চুলেরও কোনো কিছু আমি যত্ন নিতে পারছি না, হেয়ার কেয়ার করতে পারছি না, স্কিন কেয়ার করা হচ্ছে না, স্কিনের ট্রিটমেন্ট করা হচ্ছে না কিছু। স্কিনের যে কেয়ার করবো সেটাও পার্লারে যেতে হবে, দুর্গাপূজা চলে আসলো, একটু ট্যান রিমুভ কিছু করতে হবে, মানে স্কিনেরও কেয়ার করতে হবে। এই দেখতেই পাচ্ছ স্কিনের যে এই পাশেগুলো কেমন কোটা কোটা হয়ে গেছে, এই পাশেগুলো কেমন হয়ে গেছে, এগুলো কেয়ার করতে হবে, হেয়ার ট্রিটমেন্ট করতে হবে, হেয়ার ভাবছিলাম একটু কাট করতে হবে, সব কিছুই মানে ঠিকঠাক করবই সব কিছু। কারণ দুর্গাপূজা চলে আসে, দুর্গাপূজার আগে সমস্ত কিছু ঠিকঠাক না করলে তো হবে না, ওইটাই করবো। তো চলো বিগ বস দেখে নিই, তারপরে বিগ বস দেখে ডিনার করে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। 2000 years later. তো হ্যালো গাইস, তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড বিগ বস দেখাও কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম ব্লগটা এখানে এন্ড করে দিই। তো ব্লগটা আর বেশি লম্বা করব না, ব্লগটা এখানে এন্ড করছি, কারণ বেশি লম্বা করতে হয় না, কেন কী বলবো আর কারণ। তো দেখতেই পাচ্ছ আজকে পুরো একদম ঘরগুলো একদম পুরো পরিষ্কার লাগছে না, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ঘর দুয়ারও পরিষ্কার করে দিয়েছে। এই দেখাতে পাচ্ছ একদম নিট অ্যান্ড ক্লিন হোম। কারণ যেহেতু বিশ্বকর্মা পূজা আসার আগেই তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, সেগুলোই মারা সব পরিচ্ছন্ন করছে। তো তাই জন্য সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিনভাবে করে নিয়েছে। তো ব্লগটা এখানে এন্ড করবো। এন্ড করার আগে তোমাদের এখনও পর্যন্ত বলবো প্লিজ সাপোর্ট মি অ্যান্ড প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে আমি লড়াই করতে পারি। জিন্দাবাদ। আর থ্যাংকস টু গড অ্যান্ড সাপোর্ট মি অ্যান্ড থ্যাংক ইউ গডকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আমাকে সাপোর্ট করছে। আর দ্বিতীয়ত আমার সাথে আছে, আমাকে স্ট্রং বানিয়েছে ভগবান। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ভগবানকে আমি শুক্রিয়া করি। অ্যান্ড কৃষ্ণ আমার ভগবান, মানে কৃষ্ণ ঠাকুর, যে সবাই বলে ভগবান নেই, ভগবান কেন কোথায় গেছে, কিন্তু না, আমি মানি রাধা কৃষ্ণ বলো গোবিন্দ বলো আমার সাথে আছে। আমি যেই 3টা ঠাকুরকে বেশি মানি সেটা হচ্ছে আদ্যামা, হর হর মহাদেব, রাধাকৃষ্ণ অ্যান্ড গণপতি বাপ্পা। এই 4টা ভগবানকে আমি খুব মানি।
কারণ আমি জানি গোবিন্দ আমার সাথে আছে, মা আদ্দামা আমার সাথে আছে, মহাদেব আমার সাথে আছে, প্লেন গণপতি বাপ্পা আমার সাথে আছে। এই এই চারটা ভগবান আমার সাথে আছে, আমার আর কিছু দরকার নেই, কারো দরকার নেই। এদের সাপোর্টেই আমি স্ট্রং ফিল করতে পারবো। তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি। আমারটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ক্লিক করবেন কারণ যে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। সব টাটা বাই বাই করতে দেখা হচ্ছে নেক্সট ব্লগ, একটা ব্লগ নিয়ে। অ্যান্ড বড়োদের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। বাই।